জ্ঞানপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে একটা ৭৫ বয়সের বুড়ি মহিলা থাকতো, যার নাম ছিল বিদ্যাবতী। এমনিতে তো ওনার পরিবারে অনেক লোক ছিল, কিন্তু সবাই ওনার নামের জমিন সম্পত্তির পেছনে পড়েছিল। সেই জন্যে ওনার খুব ভালো করে সেবা করত। একদিন বুড়ি মহিলার পা ৭ বছরের পিঙ্কু টিপছিল, আর তক্ষুনি টিঙ্কু বলে ওঠে, দিদা, আমি তোমার পা গত ১ সপ্তাহ ধরে রোজ টিপছি। এখন তুমি বলো যে আমার কাছে কতটা জমিন আসবে? ধ্যাত, বোকা কোথাকার, পুরো বাড়ি শুধু আমার কাছে জমিন আর সম্পত্তির জন্যই ভালোবাসে, নয়তো কেউ আমার যত্নই করবে না। টিঙ্কু এটা শুনে ওখান থেকে চলে যায়। বিদ্যাবতী নিজের রুমের বাইরে বাগানের দিকে যেতে শুরু করে। তক্ষুনি ওনার সবচেয়ে ছোট ছেলে বরুণ বলে, কোথায় যাচ্ছ মা? চলো আমি তোমাকে ছেড়ে আসছি। আজকে তোমার খাবার বাইরে খাটিয়ার মধ্যে রেখে দিয়েছি। ঠান্ডার সময় তো বাইরে রোদে বসে বসে খাবারটা খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চল, আমাকে নিয়ে চল। বরুণ নিজের মা বিদ্যাবতীকে খুব ভালোভাবে চেয়ারে বসিয়ে দেয় আর ওনাকে নিজের হাত দিয়ে খাবার খাওয়াতে শুরু করে। আমার একমাত্র তুই ভালো ছেলে, যার কোনো রকম লোভ নেই। তুই আমার কত সেবা করিস। ভগবান তোকে আয়ু দিক আর তোর সংসার ভালোভাবে চলুক। আমার কাছে তোমার আশীর্বাদ আছে। আমার সংসার ঈশ্বর আর তোমার অসীম কৃপা দিয়েই ভালোই চলে যাচ্ছে। বরুণ ৪০ বছরের অবিবাহিত ছেলে ছিল। সারা দিন পরিশ্রম করে সে নিজের মায়ের খেয়াল রাখত, কিন্তু এই কথায় বরুণের বড় ভাই রমা শঙ্কর সবসময় ঈর্ষা করত। দেখলে তুমি গিন্নি, বরুণ কিভাবে মাকে নিজের মিষ্টি মিষ্টি কথা দিয়ে জড়িয়ে রেখেছে। হ্যাঁ, সেটাই তো, আমিও তো সেটাই বলছি। সমস্ত জমিন সম্পত্তি বরুণের নামে হয়ে যাবে যে, আর তুমি শুধু চেহারাই দেখো। এইটুকু শোনা মাত্রই রমা শঙ্কর নিজের ভাই বরুণকে বলে, এবার আর নয়, অনেক হলো। আমি তোমার সাথে এই বাড়িতে থাকতে পারবো না। আমি চাই যে এই বাড়িটার ভাগাভাগি হয়ে যাক, আর আমি আমার অংশটা যেন পেয়ে যাই। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কিন্তু দাদা, তুমি এই রকম কথা কেন বলছো যে তুমি পুরো পরিবারের সাথে খুশি নয় নাকি? আরে আমার মধ্যে আর ক্ষমতা নেই। তোমাদের দুজনের মুখ আমি আর দেখতে চাই না, ব্যাস। এই সমস্ত কথা সেই সময় বিদ্যাবতী শুনছিল, আর উনি নিজের বড় ছেলের কথা শুনে সহমতি জানান। ভুলটা তো আমারই হয়েছে বাবু। এই বাড়ির বাগানে আমি তোকে তোর আঙুল ধরে হাঁটা শিখিয়েছিলাম, তোকে খেলার জন্য খেলনা দিয়েছিলাম, তোকে বলা শেখালাম, আর এখন যখন তুই হাঁটা, বলা আর খেলা সব শিখে গেছিস, তখন আমার আর নিজের ছোট ভাইয়ের জীবনের সাথে খেলছিস, তাই না? খুব ভালো। এর আগে রমাশঙ্কর কিছু বলতো, ওখানে একজন উকিল বাড়ি আর জমির কাগজপত্র নিয়ে আসে। আসুন উকিল বাবু, বলুন কি ব্যাপার? যেমনটা কি আমরা জানতে পেরেছি, সমস্ত ধন দৌলত তোমার বাবা বাড়ির বড় ছেলে মানে তোমার নামে করে রেখেছে, আর বরুণের নামে একটা ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে, ব্যাস, যেটা বাগানের পাশেই রয়েছে। যেই মাত্র উকিল কাগজপত্র পড়ে, রমাশঙ্কর খুশির চোটে সপ্তম আকাশে পৌঁছে যায়, আর ওখানেই বরুণ এই কথাটাই দুঃখী হয়ে যায়। এবার তোমরা শুনতে পেরেছো তো? হ্যাঁ, বাবা সমস্ত জমি আমার নামে করে দিয়েছে, মনে রেখো। আমি সবকিছু খুব ভালো করেই বুঝি। উকিলকে পয়সা খাইয়ে তুমি সমস্ত জমি নিজের নামে করিয়ে নিলে। হ্যাঁ, রমাশঙ্কর নিজের বয়স্ক মা আর ছোট ভাইকে বাড়ি থেকে বার করে দেয়। এখন বিদ্যাবতী আর বরুণ এদিক ওদিক ঘুরতে শুরু করে, আর নিজের বাবার জমিনের একটা ছোট্ট অংশে বাড়ি বানিয়ে থাকা শুরু করে। আমায় ক্ষমা করে দিস বাবু, আমি তোকে সম্পত্তি দিতে পারলাম না। সমস্ত সম্পত্তি তোর ভাইরা ছল কপট করে নিয়েছে। এসব কি কথা বলছো তুমি মা? তোমার ভালোবাসা আছে তো আমার কাছে, আর তোমার থেকে ভালোবাসার থেকে বেশি এই সংসার আর কিছু নয় গো। একদিন বিকেল বেলা যখন রমাশঙ্কর নিজের বাড়িতে ফেরে, তখন তার বউ রাগের চোটে বলে, আমি বুঝতেই পারছি না যে বাবা সমস্ত সম্পত্তির মালিক তোমাকে কি করে বানালো। আরে তে বোঝার কি আছে? হ্যাঁ, তোমার সামনে উকিল বাবু দলিলের কাগজে কি লেখা আছে পড়ে শোনালো তো।
যদি এরকম ব্যাপার, তাহলে তোমার ছোট ভাই তোমার মায়ের সাথে যেখানে কুটিয়া বানিয়ে থাকছে না, ওই জায়গাটাও তো তোমার বাবারই। আর দলিল অনুযায়ী সেই জমিটাও তো তোমারই হলো না। তুমি কি বলতে চাইছো? আরে আমি শুধু এইটুকুই বলছি যে যখন তুমি নিজের মার ভাইকে জমি সম্পত্তি থেকে বেদখল করেছো, তখন ওদেরকে তোমার জমিতে বাড়ি বানিয়ে থাকার কি অধিকার আছে? তুমি একদম ঠিক কথা বলেছো। এই কথাটা আমার মাথাতে কেন আসেনি? এমনিতেও ও সব সময় আমার বিরুদ্ধে মায়ের কানে ফুসমন্ত্র দিত। ওকে উচিত শিক্ষা দেওয়ার এখনই সঠিক সময়। আমি কালকেই ওখান থেকে ওদেরকে বের করে দেব। পরের দিন রমাশঙ্কর কুটিয়ার কাছে পৌঁছায়। রমাশঙ্করের বয়স্ক মা বিদ্যাবতী আর তার ছোট ছেলে বরুণ খুশি হয়ে যায়। আমি ভালো করেই জানি যে আমাকে দেখে তোমরা দুজন একদম খুশি হওনি। এটা কি ধরনের কথা বলছিস তুই? তুই আমাকে আমার বাড়ি থেকেই ধাক্কা মেরে দিয়েছিস, কিন্তু ভুলিস না আমি একটা মা আর তুই আমার সন্তান। আজ আমি তোকেই মনে করছিলাম। আরে এইসব কথা বাদ দাও মা, আমি এখানে তোমাদের দুজনকে এইটা বলতে এসেছি যে আজ থেকে এই কুঁড়ে ঘর তোমাদেরকে খালি করতে হবে, কারণ এই জায়গাটা বাবার ছিল আর বাবার সমস্ত জমি জায়গার মালিক এখন আমি হয়ে গেছি। তাই এবার থেকে এই জায়গাটাও এখন আমার। এইটুকু বলে রমাশঙ্কর ওখান থেকে চলে যায় আর বিদ্যাবতী নিজের ছেলে বরুণের সাথে ওখান থেকে চলে যায়। মা, দাদা আমাদেরকে এখান থেকেও বের করে দিল। এখন আমাদের কাছে থাকার কোনো ঠিকানাই নেই। এখন আমরা কোথায় যাব? চিন্তা করিস না বাবু, ঈশ্বরের ওপর ভরসা রাখ। তুই জানিস, যখন ঈশ্বর কাউকে অনেক বড় দিতে যাচ্ছেন না, তখন তাকে এইভাবেই অস্থির করে দেন। বিদ্যাবতী নিজের ছেলে বরুণের সাথে গ্রামেরই কাছের জঙ্গলের সীমায় একটা ঝোপড়ি বানিয়ে থাকতে শুরু করে। ঝোপড়ির আশেপাশের আবহাওয়া খুবই স্বচ্ছ আর সবুজ সবুজ ছিল। মা, আমাদের দুজনকে আবার এখান থেকে কেউ বের না করে দেয়। চিন্তা করিস না বাবু, জঙ্গল কারোর হয় না। যখন মানুষের এই সংসারের মোহমায়া থেকে মন ভরে যায়, তখন সে জঙ্গলের কাছেই চলে আসে আর এই জঙ্গল সমস্ত লোককে আশ্রয় দিয়ে দেয়। না না, সেসব তো ঠিক আছে মা, কিন্তু এর পরে কি হবে? দাদা তো সমস্ত জমি জায়গা কবজা করে নিয়েছে আর আমি তো কোনো কাজ ভালো করে করতে পারি না। ঈশ্বরের ওপর ভরসা রাখছো না, উনি সব ঠিক করে দেবেন। তুই একটা কাজ কর, ততক্ষণ পর্যন্ত ছোট মোটো একটা কাজ খুঁজে নে। আমার বিশ্বাস যে এই খারাপ দিন সব সময় থাকবে না। তুমি ঠিক কথা বলেছ। আমার বয়স 40 বছর হতেই পারে, কিন্তু আমি এখনো সুস্থ রয়েছি। অন্ততপক্ষে শ্রমিকের কাজ তো করতেই পারি। সেই দিনের পর বরুণ মজদুরি করতে শুরু করে। রোজ বিকেলবেলা ও কাজ করে আসতো আর রোজগার করা টাকা নিজের মায়ের হাতে দিয়ে দিত। কখনো কখনো তোর আমার ওপরে খুব রাগ হয় না যে আমি তোকে কিছুই দিইনি? এই বয়সে তোকে মজদুরি করতে হচ্ছে। এমন করে ভেবো না মা, আমার জীবনে পয়সা কোনোদিনও বেশি গুরুত্বপূর্ণ নয় মা। আমার জীবনে সব থেকে বেশি মূল্যবান জিনিস হলো তোমার ভালোবাসা। তোমার আশীর্বাদই হলো আমার কাছে সবকিছু। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন বরুণের মজদুরি করতে করতে হঠাৎ করে পা ফিসলে যায় আর তার শরীরে অনেকগুলো চোট লেগে যায়। কিছু মজদুর তাকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে চলে যায়। বরুণের পা দিয়ে রক্ত বইছিল। কিছু না মা, হঠাৎ করে পাটা স্লিপ করে যায় আর আমার পা থেকে রক্ত বের হয়। ব্যাস একটু ব্যথা করছে, ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না বাবু, সকাল পর্যন্ত তোর এই পা একদম ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি আসছি। এইটুকু বলে বিদ্যাবতী জঙ্গলের ভেতরে চলে যায়। আসলে বিদ্যাবতীর বাবা নিজের সময়ের অনেক বড় বৈদ্য ছিলেন। বিদ্যাবতী যখন ছোট ছিল, তখনই বিদ্যাবতী জঙ্গলের জড়িবুটির ব্যাপারে অনেক বেশি জেনে গিয়েছিল। কিছু পাতা বিদ্যাবতী বরুণের কাছে নিয়ে আসে আর সেগুলোকে পিষে বরুণের পায়ে মেখে দেয়। এটা কি মা? এইটা জড়িবুটির লেপ বাবু। এটা যেই তুমি আমার ঘায়ের মধ্যে লাগালে সঙ্গে সঙ্গে পাটা ঠান্ডা হয়ে গেল। এমন মনে হলো যেন ব্যথাটা উধাও হয়ে গেল। চিন্তা করিস না বাবু, সকাল পর্যন্ত তোর পায়ের আঘাতের নিশানও গায়েব হয়ে যাবে। সকালে যখন বরুণ ওঠে, তখন সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে ওর পা পুরোপুরি ভাবে ঠিক হয়ে গিয়েছিল।
মা, আমার পায়ের মধ্যে থেকে তো আঘাতের চিহ্নটাও উধাও হয়ে গেল। এই কাজ তো বড় বড় ডাক্তাররাও করতে পারবে না মা, তুমি এটা কি করে করলে? আয়ুর্বেদ আর জড়িবুটির জ্ঞান হাজারো বছর পুরনো বাবু। এই জ্ঞানটা আমি আমার বাবা আর দাদুর কাছে শিখেছি, আর জ্ঞান কখনো বেকার যায় না। এখন গিয়ে কাজ এসেছে। মা, তুমি তো জাদুর ডাক্তার দেখছি। এই গ্রামে আর আশেপাশের গ্রামে কে জানে কতজনা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। তুমি তো এখানে বসে বসে ওদের চিকিৎসা করতে পারবে। করতে তো পারি বাবু, কিন্তু ভয় করে যে আমার করা চিকিৎসা অসফল হয়ে গেলে তখন আমার নামে জুড়ে থাকা আমার বাবার নামও বদনাম হয়ে যাবে। না মা, তোমার উপর আমার পুরো ভরসা আছে। তোমার যে এই জ্ঞান রয়েছে না, এই জ্ঞান এই সংসারে খুব কম মানুষের কাছেই রয়েছে। যখন আমার লাভ হয়েছে, তাহলে আমার পুরো আস্থা আছে যে তোমার চিকিৎসার লাভ অন্য লোকজনও পাবে বই কি। সেই দিনের পর বরুণ সমস্ত গ্রামে ঘোষণা করে দেয় যে যেই রোগীর কোনো ডাক্তারের কাছে লাভ হচ্ছে না, সে তার মায়ের কাছে আসতে পারে। 3 দিন পর একজন রোগা পাতলা ব্যক্তি বিদ্যাবতীর কাছে বরুণের সাথে আসে। আমার পেটে খুব অসুবিধা হয় ঠাকুমা, বুঝলে তো। আমি শহরের অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু সবাই বলেছে যে তোমার চিকিৎসা নাকি একেবারে অসম্ভব। তোমাকে সারা জীবন এখন শুধু দুধ খেয়েই দিন কাটাতে হবে। তোমার হাত দেখাও। বিদ্যাবতী সেই ব্যক্তির হাত দেখতে শুরু করে আর রহস্যময়ী হাসির সাথে বলে ওঠে, আমি তোকে কিছু জড়িবুটি দিচ্ছি, তুই সকালে সেই জড়িবুটিটা খাস আর 3 দিন পর্যন্ত কিচ্ছু খাবে না। 3 দিন পর তোর অনেক বেশি খিদে পাবে, তারপর তোর যেটা ইচ্ছে সেটাই খেয়ে নিস। ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। 3 দিন পর সেই ব্যক্তি আবার এসে বিদ্যাবতীকে বলে, তুমি আমাকে যেমন বলেছিলে ঠাকুমা, আমি ঠিক তেমনটাই করেছিলাম। আমি কত বছর হয়ে গেল দেশি ঘিয়ের লুচি আর অরহর ডাল খাইনি। আমি পেট ভরে খেয়েছি আর আমার কোনো সমস্যাই হলো না। এখন গিয়ে নিজের ডাক্তারের কাছে টেস্ট করা। তোমার কাছে আসার আগে আমি ডাক্তারবাবুর কাছেই তো গিয়েছিলাম। ব্লাড টেস্ট করার পরে সে তো অবাক হয়ে গেল আর বলতে শুরু করলো যে এটা তো কিছুতেই সম্ভব নয়। তোমার চিকিৎসা কে করেছে গো? তুমি একদম ঠিক হয়ে গেছো গো। আমি তো তোমাকে বলিনি যে আমি অনেক ধনবান ব্যক্তি। এইটুকু বলে সেই ব্যক্তি অনেকগুলো টাকা বিদ্যাবতীর হাতে দিয়ে দেয়। কিছুদিন পর সেই গ্রামে একটা মহামারী চলে আসে, যার চিকিৎসা একেবারেই অসম্ভব। একজন ব্যক্তি কাশতে কাশতে বিদ্যাবতীর কাছে আসে। আমাকে রক্ষা করুন ঠাকুমা, সমস্ত গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে গো। ডাক্তার রোগীদের চিকিৎসা করতে পারছে না। চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমার চিকিৎসা করব। বিদ্যাবতী ওই রোগীর চিকিৎসা করা শুরু করে দেয়। ওই রোগী সুস্থ হয়ে ওঠে। কিছুদিনের মধ্যেই সমস্ত গ্রামবাসীরা বিদ্যাবতীর কাছে নিজের চিকিৎসা করাতে আসে। বিদ্যাবতীর চিকিৎসায় সমস্ত গ্রাম সুস্থ হয়ে ওঠে। সবাই বিদ্যাবতীকে এখন জাদুই বুড়ি ডাক্তারের নামে জানতে শুরু করে। কিছুদিন পর বিদ্যাবতীর ছেলে রমাশঙ্কর নিজের স্ত্রী আর 7 বছরের ছেলে টিঙ্কুর সাথে আসে। টিঙ্কুকে দেখে বিদ্যাবতী খুশি হয়ে ওঠে। কেমন আছিস আমার সোনা টিঙ্কু, তুই ঠিক আছিস তো? তোমার কথা খুব মনে পড়তো দিদা। আমি বাবাকে প্রায় সময় বলতাম যে দিদার সাথে দেখা করব। আজকে বাবা আমাকে এখানে এনেছে। তোর বাবা নিশ্চয়ই এখানে কোনো কাজে এসেছেন বাবু। তক্ষুনি বিদ্যাবতী দেখতে পায় যে রমাশঙ্করের চোখে জল ছিল। নিজের ছেলের চোখে জল দেখে বিদ্যাবতীর মনে কষ্ট চলে আসে। কি হয়েছে বাবু, তোর চোখে এই জল কেন? আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইতে এসছি মা। বরুণ ঠিকই বলেছিল। আমি উকিলকে পয়সা দিয়ে বরুণের যা হাফ ভাগ সেটা আমি নিজের নামে করে নিয়েছিলাম, আর তার শাস্তি আমাকে ঈশ্বর দিয়েছেন। আমি, আমার ছেলে আর আমার বউও মহামারীর ঝামেলায় পড়ে গিয়েছি। চিন্তা করিস না, তুই একদম ঠিক হয়ে যাবি। আমার বিশ্বাস যে আপনি আমাদের সবাইকে জড়িবুটি দিয়ে ঠিক করে দেবেন। সেই দিনের পর বিদ্যাবতী রমাশঙ্কর, তার স্ত্রী আর নিজের নাতির চিকিৎসা শুরু করে দেয়। কিছু মাস পরেই ডাক্তার রমাশঙ্করকে সুস্থ বলে দেন আর ও সমস্ত পরিবারের সাথে একসাথে থাকতে শুরু করে দেয়।
আর এইভাবেই বিদ্যাবতী দেশ বিদেশে চর্চিত হয়ে ওঠেন। দেশ বিদেশের বড় বড় ডাক্তাররা বিদ্যাবতীর কাছে জড়িবুটির জ্ঞান নিতে আসতে শুরু করে। বিদ্যাবতী সবাইকে জড়িবুটির জ্ঞান দিতে শুরু করেন আর আয়ুর্বেদের লাভ বলতে শুরু করেন।